সিক্সে ছিলাম, লেকচার সিক্সে দেখি আমরা যে এখানে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা আমরা একটু দেখতে থাকি। তো এই পার্টটুকুতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গতদিন আমি এর আগ পর্যন্ত পড়িয়েছিলাম, এর কাজ পর্যন্ত, কাজের অংশটুকু মেবি হয় নাই। কাজে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। আমরা দেখব এখানে পানিতে দ্রবণীয় ভিটামিন কারা, যেমন বিসি, আর পানিতে অদ্রবণীয় ভিটামিন কারা, যেমন এডিইকে। যেমন হচ্ছে এডিইকে, অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে অদ্রবণীয় ভিটামিন। তো যেটা পানিতে দ্রবণীয় সেটা পানিতেই দ্রবীভূত হবে, আর যেটা পানিতে অদ্রবণীয় সেটা কিন্তু চর্বিতে দ্রবীভূত হবে, চর্বিতে। তাহলে ভিটামিন এডিইকে কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিন। জীবদেহে লিপিডের ভূমিকা। লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে, বীজের শস্যে লিপিড জমা থাকে এবং অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি এবং পানিতে অদ্রবণীয় ভিটামিন হচ্ছে এডিকে। এগুলো সবগুলোই আসলে ওই যে চর্বির কাহিনী বা লিপিডের কাহিনী। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি আসলে তাপ নিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ প্রাণীদেহের মানে আমরা যদি বলি যে আমাদের যে বাইরের যে ত্বক, এই ত্বকের নিচে যে চর্বি রয়েছে, এই চর্বিটা একটা তাপ নিরোধক হিসেবে কাজ করে। টারপিনস জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে। টারপিনস জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সুগন্ধি সৃষ্টি করে, অর্থাৎ টারপিন থাকে তাই সুগন্ধি হয়। প্রধান প্রধান লিপিডের প্রকার ও কাজ। ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, ফসফোলিপিড, এই তিনটা জিনিস আমাদের জানতে হবে। ফ্যাটি অ্যাসিড কোষীয় কাজ শক্তি সঞ্চয় করা। স্টিয়ারিক অ্যাসিড, ফ্যাট হচ্ছে শক্তি সঞ্চয় ও ইনসুলেশন, বাটার এর উদাহরণ। ফসফোলিপিড কোষঝিল্লি গঠনে ভূমিকা পালন করবে, যেটা লিপিড বাইলেয়ার, বাই মানে দুই, লেয়ার মানে দুই স্তর, অর্থাৎ লিপিড বাইলেয়ারের একটা স্তর রয়েছে যেটা আমরা প্রথম অধ্যায়ের দিকে দেখব। সেখানে ফসফোলিপিড প্রয়োজন সেই বাইলেয়ারটা গঠন করতে। এবার আমরা দেখব এনজাইম বা উৎসেচক। এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ। বিজ্ঞানী কুন 1878 সালে সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। ইস্ট কোষে জাইমেজ আবিষ্কৃত হয়, আর সামনার প্রথম ইউরিয়াজ নামক এনজাইমটি আবিষ্কার করেন আর কি, মানে কোষ থেকে তিনি পৃথক করেন। তাহলে ইস্ট কোষে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাইমেজ, আর সামনার প্রথম যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে ইউরিয়াজ। যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা মুক্ত অপরিবর্তিত থাকে, মানে লাইক অনুঘটক, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ক্যাটালাইজড, অথবা আমরা বলতে পারি প্রভাবক, এটাই হচ্ছে এনজাইম। তাহলে এনজাইমকে জৈব অনুঘটকও বলা হয় থাকে। এনজাইমকে জৈব অনুঘটকও বলা হয় থাকে। এখন এখানে কি কি থাকবে? এনজাইম আসলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার যুক্ত যৌগ, অর্থাৎ এগুলোতে আগের মতোই সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার পাশাপাশি নাইট্রোজেন, সালফার এগুলো থাকবে। পরের অংশটুকুর দিকে আমরা একটু যাই, সেখানে একটু লক্ষ্য করি তার পরের পাঠটুকুতে। এনজাইমের ভৌত বৈশিষ্ট্য বা এনজাইমের ধর্ম। এনজাইম হলো প্রোটিন ধর্মী, এর কার্যকারিতার পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। এনজাইম সাধারণত পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। টেম্পারেচার হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় অধিক বেশি ক্রিয়াশীল। অধিক তাপে এনজাইমটা বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট। এনজাইম শুধু জীবিত কোষই উৎপন্ন হয়। প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়। প্রখর আলো বা আল্ট্রাভায়োলেট রে থাকলে সাধারণত এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট মেডিকেলের জন্য। রাসায়নিক বৈশিষ্ট্য। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য, সব এনজাইমই প্রোটিন জাতীয়, তাই প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডই এনজাইমসমূহের মূল গাঠনিক উপাদান। সব অ্যামিনো অ্যাসিড, সব এনজাইমই আসলে প্রোটিন, আর প্রোটিন তো অবশ্যই অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। এনজাইম অম্লীয়, ক্ষারীয় উভয় পরিবেশে ক্রিয়াশীল। অম্লীয়, ক্ষারীয় উভয় পরিবেশেই ক্রিয়াশীল। এনজাইমের নামকরণ সাধারণত 3টি পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়। একটা হচ্ছে সাবস্ট্রেটের ধরন, আর এটা হচ্ছে বিক্রিয়ার ধরন, আর এটা হচ্ছে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য। সাবস্ট্রেট মানে কি বোঝাচ্ছে? যেই পদার্থটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে সেটাকে সাবস্ট্রেট বলা হচ্ছে এক্ষেত্রে। তো সাবস্ট্রেটের ধরন অনুসারে, যেমন ধরো যে সুক্রুজের সাথে এজ লাগাইলে সুক্রেজ, এটা দেখো সুক্রুজের উপরে কাজ করবে এই এনজাইম, তাই বলা হচ্ছে সুক্রেজ। ইউরিয়ার উপরে কাজ করলে সেটাকে বলা হবে ইউরিয়েজ, এটা সাবস্ট্রেটের নাম অনুসারে। আর্জিনিনের উপরে কাজ করলে আর্জিনেজ, টাইরোসিনের উপরে কাজ করলে টাইরোসিনেজ, লিপিডের উপরে কাজ করলে লাইপেজ, প্রোটিনের উপরে কাজ করলে প্রোটিয়েস। বিক্রিয়ার ধরন অনুসারে, বিক্রিয়ার ধরন অনুসারে যদি হাইড্রোলাইসিস করে থাকে তাহলে বলবো হাইড্রোলেজ, যদি অক্সিডেশন করে থাকে তাহলে বলবো অক্সিডেজ, যদি রিডাকশন করে থাকে তাহলে বলবো রিডাকটেস। এনজাইমের নামকরণ কিভাবে করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। পরের অংশটুকুর দিকে আমরা একটু যাই। দেখো সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ দুইটা মিলে কি হয় দেখো, সাবস্ট্রেট হেক্সোজ যেমন গ্লুকোজ এবং এনজাইম কাইনেজ, তাই যুক্ত নাম দেওয়া হয়েছে হেক্সোকাইনেজ।
দেখো, কাজ করে হেক্সোজের উপরে, আর বিক্রিয়াটা আসলে মানে এনজাইমটা আসলে কাইনেস, বাট যেহেতু সাবস্ট্রেটের উপরে কাজ করতেছে এবং একটা বিক্রিয়া ঘটাচ্ছে, অতএব সেটাকে বলা হচ্ছে হেক্সোকাইনেস। ফসফইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির বিক্রিয়ার এনজাইমের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এগুলো জাস্ট মনে রাখো, হেক্সোকাইনেস জানলেই এনাফ, আর কিছু লাগবে না। প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কো এনজাইম। সব এনজাইমই প্রোটিন। যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হয় সরল এনজাইম। সব এনজাইমই প্রোটিন। যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হয় সরল এনজাইম। যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হবে সরল এনজাইম। এনজাইমে কি অন্য কিছু থাকে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। কোনো কোনো এনজাইমে প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, এটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন বা অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো ধাতুর আয়ন বা মেটাল হলে সেটাকে বলা হয় কোফ্যাক্টর। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো ধাতুর আয়ন বা মেটাল হলে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। প্রস্থেটিক গ্রুপ মানে যেটা অপ্রোটনীয় অংশ। বোঝার চেষ্টা করো, একটা এনজাইম এই এনজাইমের সাথে ধরো যে একটা অপ্রোটনীয় অর্থাৎ নন প্রোটিন যুক্ত আছে। সেই নন প্রোটিনটা যদি আবার মেটাল হয়, হতে পারে ম্যাগনেসিয়াম 2+, হতে পারে ম্যাগনেসিয়াম 2+ যুক্ত আছে, তখন সেটাকে বলা হবে কোফ্যাক্টর। আর যদি শুধুমাত্র অপ্রোটনীয় অংশ থাকে সেটাকে বলা হবে প্রস্থেটিক গ্রুপ। কোফ্যাক্টর কি প্রস্থেটিক গ্রুপ? অবশ্যই, কোফ্যাক্টর একটা প্রস্থেটিক গ্রুপ। কো এনজাইম কি? কো মানে বুঝতেই পারছো, সহকারী বোঝাচ্ছে। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয় কো এনজাইম, যেটা এনজাইমকে হেল্প করে। যেমন ফ্যাড, ন্যাড, এটিপি, এফএডি, এনএডি, এটিপি ইত্যাদি আসলে কো এনজাইম। এবার দেখো, এনজাইম হতে কো এনজাইম অংশ পৃথক করে নিলে এনজাইমের কার্যকারিতা বহুলাংশে হ্রাস পাবে। অবশ্যই, কেন? এনজাইমের মূল জিনিসটা থেকে তুমি মানে এনজাইমের যে মূল জিনিস যেখানে থাকা উচিত সেই জিনিসটা তুমি কেড়ে নিচ্ছ, তাহলে কি হবে? আসলে বহুলাংশে তার কার্যকারিতাটা হ্রাস পাবে। কারণ এনজাইম আসলে প্রোটিন দিয়ে গঠিত, বাট প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকলে হয়তো কাজে আরেকটু বেশি হেল্প হবে, কিন্তু সেই অপ্রোটিনীয় অংশটা তুমি কেটে নিচ্ছ, ফলে কি হবে? কার্যকারিতা কমে যাবে। এখানে আমরা কোএনজাইম দেখতে পাচ্ছি এফএডি বা ফ্ল্যাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, NADH+H+ রিডিউসড নিকোটিনেমাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তারপর আমরা দেখতে পাচ্ছি এটিপি অ্যাডোনিসিন ট্রাইফসফেট। এগুলো সবগুলোই হচ্ছে কো এ বা কো এনজাইম। এনজাইমের কাজের কৌশল, এনজাইম কিভাবে কাজ করে, কর্মপদ্ধতিটা আমরা একটু জানার চেষ্টা করি। এনজাইম আসলে দুইভাবে কাজ করে থাকে, সেটা হচ্ছে আমরা তালাচাবির মতো চিন্তা করতে পারি। এনজাইমে একটা অ্যাক্টিভ সাইট থাকে আর একটা সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক আসলে তালাচাবির মতো সুনির্দিষ্ট। তালা যেরকম চাবি ছাড়া খোলে না, বিষয়টা ওই রকম। এনজাইমও ওই রকম। এনজাইমের নির্দিষ্ট একটা তালাচাবির মতো একটা বেজ থাকে যেটার মাধ্যমে সে কাজ করে। তার মানে অ্যাক্টিভ সাইট একটা সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক আসলে তালাচাবির মতো সুনির্দিষ্ট। প্রথমে কি করে সাবস্ট্রেটের সাথে সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো, এখানে সাবস্ট্রেট অণু এনজাইমের সক্রিয় স্থান তথা অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে এনজাইমের সাবস্ট্রেট যৌগ তৈরি করে। আমি বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, ধরো এখানে একটা খাঁজ কাটা জায়গা আছে। এই অ্যাক্টিভ সাইটে এনজাইমটা ঢুকে গেল। অ্যাক্টিভ সাইটে এনজাইমটা প্রথমে ঢোকার পর দ্বিতীয় পর্যায়ে কি হবে? এনজাইম সাবস্ট্রেট যৌগ ভেঙে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হবে। বিষয়টা হচ্ছে এখানে ধরো যে আমাদের সাবস্ট্রেটের এই অংশে একটা খাঁজ কাটা আছে, এই অংশটুকু। তো এই অ্যাক্টিভ সাইটের এই পার্টটুকুতে ধরো যে আমাদের একটা সাবস্ট্রেট ঢুকে গেল। সাবস্ট্রেটে ঢুকে যাওয়ার পরে কি হবে ঘটনাটা? এই সাবস্ট্রেটের সাথে এই এনজাইমটা বিক্রিয়া করে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। সেক্ষেত্রে আসলে ভাগ হবে কে? এইটা, অর্থাৎ সাবস্ট্রেটটা দুইটা ভাগে ভাগ হবে, এনজাইম কিন্তু নয়। সাবস্ট্রেটটা দুইটা ভাগে ভাগ হওয়ার পর নতুন দুইটা পদার্থ গঠন করলো। এক্ষেত্রে এনজাইমের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এনজাইম একটা প্রভাবকের কোনো পরিবর্তন হয় না। তো এটাকে বলা হচ্ছে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকবে, সেই অ্যাক্টিভ সাইটে আরেকটা সাবস্ট্রেট গিয়ে ঢুকে যাবে। এটাই হচ্ছে ঘটনা। কিছু কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দান করে বিঘ্নতা সৃষ্টি করে, সেটাকে বলা হয় ইনহিবিটর এনজাইমের অ্যাক্টিভ সাইটে আগেই যুক্ত হয়ে যায়। এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে
বোঝার চেষ্টা করো। ধরো এই এনজাইমের যেটা অ্যাক্টিভ সাইট আছে, এই অ্যাক্টিভ সাইটে আগে থেকেই ধরো ইনহিবিটর একটা ঢুকে গেল, একটা বাধাদানকারী কিছু ঢুকে গেল, ফলে সাবস্ট্রেট আর ঢোকার কোনো জায়গা পাবে না, ফলে ওই সাবস্ট্রেটের জন্য এই এনজাইমটা আর ভালো মতো কাজ করতে পারবে না। কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট থাকে, এদের আকৃতি কাজ সহজে পরিবর্তনশীল হতে পারে, এই ধরনের এনজাইমকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। মানে বিষয়টা হচ্ছে একাধিক সাব ইউনিট থাকে, মানে একাধিক সাইট থাকে যেটার মাধ্যমে সে আসলে কাজ করে নিতে পারে। যেমন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, অ্যালোস্টেরিক সাইট, এই পার্টটুকুতে ধরো যে সাবস্ট্রেট যুক্ত হচ্ছে, আবার এই পার্টটুকুর এই অংশও তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সাব ইউনিট রয়েছে। তো সেক্ষেত্রে সে কিন্তু নিজেকে তার আকৃতি এবং কাজ অনুসারে নিজেকে কিন্তু পরিবর্তন করে নিতে পারে। তো এই ধরনের এনজাইমকে আমরা বলি অ্যালোস্টেরিক এনজাইম, যে নিজেকে পরিবর্তন করে নিতে পারতেছে। পরের অংশটুকুর দিকে আমরা দেখব, বাকিগুলো কি ভিতরে পড়তে হবে? অবশ্যই তুমি যাওয়ার দেখার পথে অবশ্যই পড়ে যাবা, কিন্তু এই জিনিসগুলো যা আছে আমি তোমাকে কথার মাধ্যমে বুঝাই দিয়েছি এই পার্টটুকুতে যা আছে। পরের অংশটুকুর দিকে আমি একটু লক্ষ্য করি। এনজাইমের শ্রেণীবিন্যাস, এনজাইমকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? গঠন বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণী বিভাগ। গঠন বৈশিষ্ট্যের দিক থেকে আসলে এনজাইমকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সরল এনজাইম, অর্থাৎ যে এনজাইমকে সম্পূর্ণ অংশই আসলে মানে যে এনজাইমকে ভাঙলে শুধুমাত্র প্রোটিন পাবে, কথাটা এরকমই, যে এনজাইমটা সম্পূর্ণরূপে শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত সেটাকে বলা হচ্ছে সরল এনজাইম। যেমন সুক্রেজ, অক্সিডেজ। যৌগিক বা সংযুক্ত এনজাইম, যে এনজাইম প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিনীয় অংশ যুক্ত থাকে তাকে বলা হয় যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম। যেমন এফএডি, এনএডি, যেটা একটু আগেই দেখে আসলাম। কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করতেছে তার উপর এনজাইমকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়। যেমন অক্সিডো রিডাক্টেস, বুঝতেই পারছো জারণ বিজারণ, যে এনজাইমটা জারণ বিজারণে ভূমিকা পালন করবে সেটাকে বলা হচ্ছে অক্সিডো রিডাক্টেজ এনজাইম। যেমন হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম অক্সিডেজ। এবার আসো ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ এনজাইম কি? এ জাতীয় এনজাইম কি করবে? কোনো একটি পদার্থ হতে একটি গ্রুপকে অপসারিত করবে, ট্রান্সফার করবে, সরাবে। এরাই হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। যেমন কাইনেস, কাটাছিড়ার কাজগুলো করে থাকে কিন্তু কাইনেস, কোনো কিছুকে কেটে বাদ দিতে হবে, এটা কাইনেস। পরের পার্টটুকুতে লক্ষ্য করো, হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ। হাইড্রোলাইটিক মানে কি বুঝতে পারছো? পানি বিশ্লেষী, পানি বিশ্লেষী। এ জাতীয় এনজাইম কোনো পদার্থের বিশেষ বন্ডের সাথে পানির অণু সংযুক্ত করে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণে সহায়তা করে। যেমন সুক্রেজ এনজাইম হাইড্রোলাইসিস ঘটায়। প্রোটিয়েজ এনজাইম, সুক্রেজ এনজাইম কি করে? সুক্রোজের উপরে হাইড্রোলাইসিস করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে হাইড্রোলাইসিস ঘটায় যেসব এনজাইম, সেই এনজাইমগুলোকে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ এনজাইম। প্রোটিয়েজ আছে তার মধ্যে একটা। এবার আসো লায়েজ এনজাইম। যেমন হচ্ছে অ্যালডোলেজ, ফিউমারেজ। অ্যালডোলেজ, ফিউমারেজ খুবই গুরুত্বপূর্ণ। অ্যালডোলেজ, ফিউমারেজ এই দুটো হচ্ছে লায়েজ এনজাইম। লাই মানে কি? ভেঙে ফেলা। লাই মানে লাইসিস, ভেঙে ফেলা। তো ওই যে ভেঙে ফেলা, দেখো এই শ্রেণীর এনজাইম কি করে? হাইড্রোলাইসিস, জারণ বিজারণ ছাড়াই অন্য একটা উপায়ে সে কোনো কিছুকে ভেঙে ট্রান্সফার করে দিবে। যেমন আছে অ্যালডোলেজ, যেমন আছে ফিউমারেজ। পরের অংশটুকুর দিকে আমরা একটু দেখবো, জাস্ট এগুলো হেডলাইন পড়লেই এনাফ, জাস্ট হেডলাইন পড়বা। আইসোমারেজে আসো। আইসোমারেজ এনজাইম কি করবে? এ জাতীয় এনজাইম অ্যালডোজ এবং কিটোজ সুগারের আইসোমেরিক পরিবর্তন সাধন করে, জাস্ট আইসোমারে পরিবর্তন করবে। তোমরা জানো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু একই রকম, C6H12O6, C6H12O6। আণবিক এবং গাঠনিক সংকেত কিন্তু একই রকম। বিষয়টা বোঝার চেষ্টা করো। তার মানে জাস্ট গ্লুকোজ 6 ফসফেট আছে, সেটাকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করলো। তাহলে বিষয়টা হলো আইসোমারেজ এনজাইমের কারণে। যেমন হচ্ছে এখানে আমাদের আছে মিউটেজ, যেমন আছে কি? মিউটেজ এনজাইম। তারপর আছে লাইগেজ এনজাইম, যত জোড়া লাগার কাজ আছে সব লাইগেজ। পাইরুভেট, কার্বক্সিলেজ, জোড়া লাগানোর কাজ করে থাকবে। লাইগেজ এনজাইমের ব্যবহার করে ডিএনএ প্রতিলিপনে ওকাজাকি খণ্ডসমূহ জোড়া লাগানো হয়। ডিএনএ লাইগেজ ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিড ডিএনএর সাথে সংযুক্ত করা হয়। লাইগেজ মানে জোড়া লাগা, আমি তো বললাম। তো ডিএনএ লাইগেজ ব্যবহার করে কি হয়? কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিডের সাথে, অর্থাৎ তুমি একটা ডিএনএকে নতুন বৈশিষ্ট্য দিতে চাচ্ছ, তাহলে একটা ডিএনএর সাথে আরেকটা প্লাজমিডের যে তুমি সংযোগ ঘটাবে, এটা হচ্ছে লাইগেজ এনজাইমের। ওকাজাকি খণ্ডকে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা আমি প্রথম অধ্যায় দিকে পড়াবো, ওইদিকে তো আমরা যাচ্ছি। এবার আসো কার্বক্সিলেজ এনজাইম। এ জাতীয় এনজাইম কোনো পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইড অণু যুক্ত করতে অথবা কোনো পদার্থ হতে কার্বন ডাই অক্সাইড অণু বিযুক্ত করতে সহায়তা করে। যেমন হচ্ছে কার্বক্সিলেজ নিজেই।
এপি মানে এনজাইম, এগুলো সাধারণত লাগে না, হেডলাইন জানতে হবে। ফসফোরাইলেজ এনজাইম, যেমন হেক্সোকাইনেজ আছে একটা ফসফোরাইলেজ এনজাইম, যেটা কি করবে, ফসফেট গ্রুপটা যুক্ত করবে। এই যে দেখো ফসফেট গ্রুপটা যুক্ত করতেছে। এনজাইমের কার্যকারিতা এবং প্রভাবসমূহ, হেডলাইনও লাগবে, ভিতরের পার্টগুলো লাগবে, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এনজাইম আসলে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি কার্যকর। এই তাপমাত্রাকে আসলে বলা হয় পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। পিএইচ 6 থেকে 9, এটা আমরা দেখলাম, এর মধ্যে কার্যকর। এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি পেপসিন 2.0, পিএইচ, সেলোবায়োস 5, ইউরিয়েজ 7, এ কয়েকটা জানতে হবে। পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষে পরিমিত পানির উপস্থিতি এনজাইমের কার্যকারিতা স্বাভাবিক থাকে, আর শুকনো বীজে সাধারণত এনজাইম নিষ্ক্রিয় থাকে। শুকনো বীজে এনজাইমটা নিষ্ক্রিয় থাকে, পানি নেই। ধাতুর ক্ষেত্রে কোনো কোনো ধাতুর ক্ষেত্রে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, প্রয়োজন নেই জানার, কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু সিলভার যদি থাকে, জিঙ্ক যদি থাকে, কপার যদি থাকে, তাহলে কার্যক্ষমতাটা কমিয়ে দেয়। তাহলে কি করে কার্যক্ষমতাটা কমিয়ে দেয়? এই পার্টটুকু কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট মেডিকেলের জন্য, ভালো করে দাগ দিয়ে দাও। এই পার্টটুকু মেডিকেলের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, ভালো করে দাগ দিবা।